बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। ভিআরএফএসি ইনস্টলেশন এবং কমিশনিং সম্পর্কে ধারণা, কিভাবে ভিআরএফএসি ইনস্টলেশন বা স্থাপন এবং কমিশনিং করতে হয় সে সম্পর্কে ধারণা নেব। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ভিআরএফএসি ইনস্টলেশন এবং কমিশনিং দুটো পার্টে করতে হবে। পার্ট নাম্বার 1 ইনস্টলেশন এবং পার্ট নাম্বার 2 টেস্ট অ্যান্ড কমিশনিং। পার্ট 1 ইনস্টলেশন। পার্ট 1 ইনস্টলেশনের ক্ষেত্রে যেগুলো করতে হবে সেগুলো: নাম্বার 1 রেফ্রিজারেন্ট পাইপিং ডিজাইন, 2 ইনস্টলেশন ম্যাটেরিয়াল, 3 ইনস্টলেশন মেইন টুলস, 4 ইনডোর ইউনিট ইনস্টলেশন, 5 আউটডোর ইউনিট ইনস্টলেশন, 6 পাইপিং ইনস্টলেশন, 7 ইলেকট্রিক্যাল ওয়্যারিং, 8 ফিল্ড সেটিংস। এই 8টি ধাপে পার্ট 1 ইনস্টলেশন কার্যক্রম সম্পাদন করতে হবে। ইনস্টলেশন ফ্লো চার্ট, কিভাবে ইনস্টলেশন করতে হয় তার একটা ফ্লো চার্ট আমরা দেখে নিই। প্রথমে কনফার্ম প্রজেক্ট, যে প্রজেক্টটা ইনস্টলেশন করব সেটা আগে কনফার্ম করে নিতে হবে। এরপরে আসবে চেক ড্রয়িং, ড্রয়িংটাকে চেক করতে হবে কি পদ্ধতিতে। এটা আবার দুইভাবে করব, একটা হচ্ছে ইনস্টলেশন ইনডোর ইউনিটস এবং ইনস্টল আউটডোর ইউনিট। ইনডোর ইউনিট ইনস্টলেশন আবার যে স্টেপগুলো অবলম্বন করতে হবে সেগুলো হলো ইনস্টল ড্রেনেজ পাইপ, এরপরে ইনস্টল ডাক্ট, তারপরে হচ্ছে চার্জ রেফ্রিজারেন্ট। এটা হচ্ছে ইনডোর ইউনিট ইনস্টলেশনের পদ্ধতি। আর আউটডোরের ক্ষেত্রে হবে ইলেকট্রিক্যাল ওয়ারিং, তারপরে পাইপ লেআইং, এরপরে আছে ওয়েল্ডিং, ফ্লাশিং, ভ্যাকুয়াম, দেন রেফ্রিজারেন্ট চার্জ। আর ফ্লাশিং এর পরে হবে প্রেসার টেস্ট। প্রেসার টেস্টের পরে যাবে হচ্ছে ইনসুলেশন, পাইপ ইনসুলেশন করা, অন্তরণ করা, আবরণ দেওয়া। ইনসুলেশন পরে যাবে হচ্ছে ভ্যাকুয়াম, সর্বশেষ রেফ্রিজারেন্ট চার্জ। এই কয়টি পদ্ধতিতে অবলম্বন করে এই হচ্ছে একটা ইনস্টলেশন ফ্লো চার্ট। পার্ট 1 ইনস্টলেশন। নাম্বার 1 রেফ্রিজারেন্ট পাইপিং ডিজাইন। মানে ইনস্টলেশন হবে 8টা পদ্ধতিতে, তার মধ্যে 1 নম্বরটা হলো রেফ্রিজারেন্ট পাইপিং ডিজাইন। পারমিটেড পাইপিং লেন্থ অ্যান্ড ড্রপ হাইট। প্রথমে পাইপের কি পরিমাণ পাইপ লাগবে তার একটা ডিজাইন করে নিতে হবে। আর এখানে পাইপিং লেন্থ এবং লেভেল ডিফারেন্ট, টোটাল পাইপ লেন্থ দেওয়া আছে। এখান থেকে পর্যায়ক্রমে কি পরিমাণ পাইপ লাগবে কোন ক্ষেত্রে তার একটা ক্যালকুলেশন করা আছে। পর্যায়ক্রমে এখান থেকে তা বের করে নিতে হবে। কি পরিমাণ পাইপ কোন জায়গায় দরকার তার একটা আইডিয়া। এবং প্রথমে এই কাজটা খুব ইম্পর্টেন্ট, পাইপের লেন্থটা বের করে নেওয়া। সিলেক্ট মেন পাইপ L1 and first bunch joint. Total capacity of outdoor unit. Outdoor unit is total mode capacity যদি 8 horsepower হয়
সেক্ষেত্রে গ্যাস পাইপ এর ডায়া হবে 19.1 মিলিমিটার, লিকুইড পাইপের ডায়া হবে 9.52 মিলিমিটার, আর ব্রাঞ্চ জয়েন্ট এর কিট হবে FQZ, একটা মডেল যেন দেখানো হয়েছে আইডিয়া হিসাবে। আর ইকুইভ্যালেন্ট লেন্থ অফ দা ফার্স্ট IDU less than greater than 90 মিটার, সবগুলোই 90 মিটারের উপরে। এই পর্যায়ক্রমে এখানে 10 হর্স পাওয়ার, 12 থেকে 14 হর্স পাওয়ার, 16 হর্স পাওয়ার, 18 হর্স পাওয়ার, 20 থেকে 24 হর্স পাওয়ার, 26 থেকে 34 হর্স পাওয়ার, পর্যায়ক্রমে 110 থেকে 120 হর্স পাওয়ার এর ক্ষেত্রে এই পরিমাণ পাইপের প্রয়োজন লিকুইড এবং গ্যাসের জন্য। সিলেক্ট মেড পাইপ L2 এবং L10 and ব্রাঞ্চ জয়েন্ট কিটস। এই পরিমাণ কিটস জয়েন্ট ব্যবহার করতে হবে তার একটা নমুনা দেখানো হয়েছে। সিলেক্ট আউটডোর ব্রাঞ্চ জয়েন্ট কিটস L2M। জিনিসটা ম্যানুয়ালি করা যাবে এবং সফটওয়্যারের মাধ্যমে করা যায়। সফটওয়্যারে করতে গেলে পরে শুধু ডাটাগুলো পুট করলেই সে আউটডোর বের করে বা ইনডোর এবং পাইপের লেন্থ সে বের করে দিবে। তবে আমরা ম্যানুয়ালি একটু দেখে নিই কি পদ্ধতিতে করা হয়। এখানে LML G2 G1 হচ্ছে আউটডোর ইউনিটের জন্য, মেন পাইপ G3 G2 এবং G1 তিনটের ক্ষেত্রে নাম্বার অফ আউটডোর ইউনিটস 230 জন্য আউটডোর ইউনিট ক্যাপাসিটি হচ্ছে লেস দেন 56 হর্স পাওয়ার, হচ্ছে গ্রেটার দেন 56 হর্স পাওয়ার, লেস দেন 98 হর্স পাওয়ার and greater than 98 horsepower. Less than 56 horsepower ক্ষেত্রে ব্রাঞ্চ জয়েন্ট কিট এর নমুনা হবে দিস মডেল। এই মডেলের কিটস গুলো পাওয়া যায় বাজারে অ্যাভেলেবেল, এর থেকে কালেকশন করে নিতে হবে। সিলেক্ট আউটডোর কানেকশন পাইপস। আউটডোর কানেকশন পাইপের জন্য G1 to G2 এটা হচ্ছে লেস দেন 56, গ্রেটার দেন 56। লেস দেনের জন্য পাইপের লিকুইড পাইপ এবং গ্যাস পাইপের ডায়া ভিন্ন হবে, আর গ্রেটার দেনের জন্য ভিন্ন। এক্ষেত্রে 56 হর্স পাওয়ার লেস দেন আউটডোর ইউনিট ক্যাপাসিটি 8 থেকে 12 হর্স পাওয়ার এর গ্যাস পাইপের ডায়া হবে 25.4 মিলিমিটার, আর লিকুইড বা কন্ডেনসেশন পাইপের ডায়া হবে 12.7। এইটি যদি গ্রেটার দেন 56 হয় সেখানে হবে 15.9, আর এক্ষেত্রে হর্স পাওয়ার হবে 20 থেকে 24 হর্স পাওয়ার এর ডায়া হবে 31.8। ম্যানুয়াল করার জন্য এইটা আর G1 to G3 এবং G1 পাইপস এগুলো আর টোটাল আউটডোর ইউনিট ক্যাপাসিটি লেস দেন 98 হর্স পাওয়ার হলে সেক্ষেত্রে আউটডোর ইউনিট ক্যাপাসিটি 8 থেকে 12 হর্স পাওয়ারের জন্য গ্যাস পাইপের ক্যাপাসিটি হবে 25.4 আর লিকুইডের জন্য 12.7। এটা চলবে পর্যায়ক্রমে এই নীতি অনুসারে। আর সিলেক্ট ইনডোর অক্সিলারি পাইপস A to K। আর ক্যাপাসিটি যদি লেস দেন 5.6 লেস দেন ক্যাপাসিটি লেস দেন 610 এর ক্ষেত্রে গ্যাস পাইপের ডায়া হবে
12.7 এবং লিকুইড ডাই হবে 6.35 মিলিমিটার। মানে এগুলো একটু পর্যায়ক্রমে এই তথ্যগুলো একটু জেনে নিতে হবে। আর পার্ট 1 ইনস্টলেশনের ক্ষেত্রে আছে ইনস্টলেশন ম্যাটেরিয়াল আর পাইপিং লেগ বের করবে এবং ম্যাটেরিয়াল কি ম্যাটেরিয়াল প্রয়োজন সেগুলো একটু আমরা জেনে নেব। মোট 8টা পার্ট করতে হবে পর্যায়ক্রমে। কপার পাইপিং স্টোরেজ, কপার পাইপ স্টোরেজ কিভাবে আমরা করব। If pipe will be used, some nozzle should be selected by plastics bar or trap. মানে যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমাদের সংরক্ষণ করে নিতে হবে, বার এবং ট্যাপ, এবং যেগুলো এই পর্যায়ক্রমে করে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে, মানে যেন কোনো উন্মুক্ত স্থানে বা খোলা স্থানে বা আবদ্ধ স্থানে না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর ওপেন রাখা যাবে না, সামনের পোর্শনে আটকানো অথবা র্যাপিং করে মাথা ব্লক থাকতে হবে। ফ্লাডিং জয়েন্ট করে রাখা যাবে না, উন্মুক্ত থাকলে এর মধ্যে অক্সিজেন ঢোকে অনেক প্রবলেম করবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর কপার পাইপের থিকনেস সম্পর্কে একটু জেনে নেই। পাইপিং আউটডোর ডায়ামিটার মিলিমিটার, টেম্পার 1, মিনিমাম থিকনেস মিলিমিটারে যদি ডায়া 6.35 হয় সেক্ষেত্রে মিনিমাম থিকনেস হবে 0.8, ডায়া যদি 9.53 হয় সেক্ষেত্রে 0.8 বেশি ক্ষেত্রে হবে, আর 1 হবে 15.9 এর ক্ষেত্রে হবে 1 এরপরে সর্বশেষ 2.1। এটা আরো কিছু কাজ আছে এখান থেকে। ইনসুলেশন ম্যাটেরিয়াল পাইপ আউটডোর ডায়ামিটার মিলিমিটার, এক্ষেত্রে 6.35 এর জন্য সব একই রকম হবে 15 হচ্ছে 38.1, সব ক্ষেত্রে 15। মিনিমাম ইনসুলেশন থিকনেস মিলিমিটারে, আর হিউমিডিটি লেস দেন 80%, রিলেটিভ হিউমিডিটি। আর এর পাশে হচ্ছে 20 হচ্ছে মিনিমাম ইনসুলেশন থিকনেস মিলিমিটার, হিউমিডিটি যদি গ্রেটার দেন 80% আর রিলেটিভ হিউমিডিটি হয় সেক্ষেত্রে 20 আর 25 এটার মধ্যে একটু থাকে। আমাদের চাহিদা কি কোন থাকে সে সময় একটু নিতে হবে জেনে। বার্নস জয়েন্টের ক্ষেত্রে বার্ন জয়েন্ট পাইপস মাস্ট বি সাপ্লাইড বাই, মানে যে কোম্পানি নেব একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, এইখান থেকে নিতে হবে যে কোম্পানি আমরা এসি ইউজ করব, যেমন মাইডিয়া আছে, এলজি আছে, আরো বেশ কিছু কোম্পানি আছে, সেখান থেকে আমরা এইগুলো জয়েন্টগুলো নিতে হবে, তাহলে প্রপারভাবে কানেকশন করা সম্ভব হবে। এই এক্সাম্পল দেখানো হয়েছে। আর নাম্বার 3 ইনস্টলেশন মেইন টুলস কি কি লাগে সেগুলো আমাদের কালেকশন করে নিতে হবে। এই সম্পর্কে আমরা কি কি মেইন টুলস প্রয়োজন হয়, এটা হচ্ছে কপার পাইপ কাটার, এটা হচ্ছে কপার পাইপ বেন্ডার, ফ্লারিং টুলস সেট আমাদের দরকার, এক্সপ্যান্ডার দরকার, প্রেসার গেজ মিটার দরকার, ভ্যাকুয়াম পাম্প দরকার। মানে মেইন টুলস এর ক্ষেত্রে আরো কিছু আছে, অ্যানিমোমিটার দরকার, এরপরে ভেলোসিটি মিটার দরকার, অ্যানিমোমিটার, ভেলোসিটি মিটার, ইনফ্রারেড থার্মোমিটার, ক্লিপন মিটার দরকার, ক্লিপন অ্যাবোমিটার দরকার, আর ইলেকট্রিক ড্রিল মেশিন এবং ম্যানুয়াল হাইড্রোলিক ক্রিম্পার দরকার এই কাজ করার জন্য। এই পার্ট 1 এর মধ্যে আছে নাম্বার 4 ইনডোর ইউনিট ইনস্টলেশন। এখন হবে ইনডোর ইউনিট ইনস্টল কথা, সেই সময় একটু আইডিয়া নেব। প্রথমে লোকেশন বা স্থান নির্বাচন করতে হবে। ইউজ প্লাম্ব অফ, একটা প্লাম্ব অফ ধরে কি কোন পয়েন্টে আমরা ইনডোর ইনস্টলেশন করব তার একটা নিতে হবে, ফাইন্ড আউট করে নিতে হবে। ইউজ প্লাম্ব অফ টু ডিটারমাইন দ্য লোকেশন অফ ইনডোর ইউনিট, মানে ইনডোর ইউনিট স্থাপনের জন্য প্লাম্ব অফ দরকার। এটা সাধারণত রাজমিস্ত্রিরা কাজ করে। এটা নিয়ে এই মানে কোন জায়গায় ইনস্টল করতে হবে সেই সময় একটু মানে চিহ্নিত করে নিতে হবে। এবার হোস্ট
মানে উত্তোলন করতে হবে, মানে ওই ইনডোরটা ওর সঙ্গে হ্যাঙ্গিং করে দিতে হবে। যেমন প্লাম্ব দিয়ে আমরা এই যে ফুল থ্রেডেড হুকস, এগুলো ফুল হুকস বড় স্প্রিং এর মতো পাওয়া যায়, এগুলো কেটে নিয়ে ওই ওয়ালের সঙ্গে বা ছাদের সঙ্গে লাগিয়ে নিতে হবে। এরপরে আরো কিছু মানতে হবে। ডুয়াল নাট শুড বি adapted to fix the indoor unit under the ceiling। মানে যেটা আমরা করব সিঙ্গেল নাট ইউজ করা যাবে না, ডুয়াল নাটস ইউজ করতে হবে সিলিং থেকে। আর কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। ইউজ লেভেল মিটার টু, মানে স্পিড লেভেল মিটার ইউজ করতে হবে যেন কোনো পাশে বেশি পরিমাণ কাজ হয়ে না থাকে। লেভেল মিটার লেভেল ঠিক আছে কিনা সে সম্পর্কে একটু, মানে বিভিন্ন টাইপের থাকে, অ্যাক্টিভ স্প্রেড টাইপ থাকে, ইনডোর ইউনিট ক্যাসেট টাইপ থাকে, ডাক্টিং টাইপ থাকে। এগুলো একটু খেয়াল করে এবং সুন্দর করে লেভেল স্পিড দিয়ে এগুলো ইনস্টলেশন করে নিতে হবে। আর হোস্টিং এর আরো কিছু রুলস মানতে হবে। প্যাক দ্য ইনডোর ইউনিট উইথ প্লাস্টিক ব্যাগ আফটার হোস্টিং টু প্রোটেক্ট them from dust entering। মানে এটা ইনস্টলেশন করার পরেও এগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে, মানে ফিনিশিং কাজ শেষ না হওয়া পর্যন্ত এগুলো এইভাবেই আবদ্ধ করে রাখতে হবে, প্লাস্টিক পেপার ফয়েল পেপার মরিয়ে রাখতে হবে। এরপরে ট্রপিক্যাল মিস্টেক, কি মিস্টেক হয় সে সম্পর্কে আমরা চিত্রকে দেখে নিই। এইভাবে করা যাবে না, মানে এলোমেলো ভাবে বা লাগাইয়া এই কানে একটু ঢিল লুজ কন্টাক্ট এভাবে রাখা যাবে না, এটা অলওয়েজ অ্যাভয়েড করে চলতে হবে। মানে আরো কিছু মানে যেগুলো মিস্টেক হয় এবং তারগুলো মানে বিচ্ছিন্ন ভাবে রাখা যাবে না, খেয়াল রাখতে হবে। অ্যাক্সেস হোল, মানে এই ছিদ্রগুলো কোন দিক দিয়ে বের করতে হবে তার একটা সুনির্দিষ্ট একটা থাকতে হবে। এই ক্ষেত্রে নো অ্যাক্সেস হোল, কোনো ছিদ্র নেই, এই ক্ষেত্রে কিছু ছিদ্র একটা রাখতে হবে, এদের ড্রেনেজ পাইপ, কপার পাইপ হতে হবে। এরপরে নাম্বার 5, আউটডোর ইউনিট ইনস্টলেশন। প্রথমে ট্রান্সপোর্টেশন ব্যাপার আছে, এটা হচ্ছে সাইড ট্রান্সপোর্ট ফরবিডেন। এটা হচ্ছে লিফটিং এর জন্য, লিফট অপারেশন এবং ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে সাবধানতার সহিত কিভাবে টানতে হবে, এবং লিফট যখন আমি লিফট অপারেশন করব, ঝুলে নেব, তুলবো, মানে কোন কানিতে বাঁধতে হবে সেই কানিতে চিহ্নিত করে নিতে হবে 2 কানি, এবং যদি ট্রান্সপোর্ট করতে হলে নিচের অংশ দিয়ে মানে ওই সঙ্গে করে তুলে নিয়ে যেতে হবে। লোকেশন সম্পর্কে আরো কিছু আছে, এই সম্পর্কে আমরা ডিটেলস আমরা জেনে নিতে হবে, কারণ এইগুলো জেনে কাজটা করলে সঠিকভাবে বা নিখুঁতভাবে কাজটা সম্পন্ন হবে। স্পেস রিকোয়ারমেন্টস, কি পরিমাণ এর জন্য স্পেস দরকার সে সম্পর্কে। ফর সিঙ্গেল ইউনিটের জন্য ইনস্টল 1000 লেস, এটা হচ্ছে গ্রেটার দেন, সবগুলো গ্রেটার দেন, লেস দেন একটা নেই, আপ এবং ডান পাশে বা ফ্রন্টে এখানে সব গ্রেটার দেন 1000 মিলিমিটার ক্ষেত্রে হবে। ফর সিঙ্গেল রো এর ক্ষেত্রে মানে একটা মাপ দেখানো হয়েছে। ফর মাল্টি রো ইনস্টলেশনের জন্য ডিটেলস, এটা হচ্ছে সিঙ্গেলের জন্য, এটা হচ্ছে তারপরে মাল্টি রোর জন্য কি পরিমাণ কতটুকু দূরে দূরে ইনডোর গুলো বসাতে হবে তার একটা আইডিয়া। ইনস্টলেশন স্পেস রিকোয়ারমেন্টস, মানে ওইটি আমরা একটা রিয়ার ফ্রন্ট এবং ব্যাকে কতটুকু থাকবে এর একটা মাপ দেখানো হয়েছে। খুবই ইম্পর্টেন্ট এইগুলো একটু খেয়াল রাখা, মানে এইগুলো যদি অবলম্বন ঠিক মতো না করা হয় তাহলে আউটডোরের ক্ষেত্রে এটা কি পরিমাণ স্পেস রাখতে হবে। আর মাস্টার অ্যান্ড স্ল্যাব ইউনিটস পজিশনিং, এটা হচ্ছে আমাদের আউটডোর ইউনিট 22 হর্স পাওয়ার, 24 হর্স পাওয়ার, 36 হর্স পাওয়ার,
এখান থেকে ইউনিটগুলো আউটডোর ইউনিট 3টে ধরা হয়েছে। এখান থেকে আমাদের ফার্স্ট ওডিইউ বাঞ্চ, হ্যাঁ, এখানে 1 2 3 থেকে প্রথমে 2টি মিলে একটা, এবং তারপরে এই আউটডোরের সাথে এখানে আবার এই 3টে মিলে একটা বের হবে। এটা হচ্ছে আমাদের ইনডোর ইউনিট কি পরিমাণ যাবে। এটা এখান থেকে একটা ইনডোরে যাবে, আর আউটডোর থেকে একটা কমন হয়ে আবার পুনরায় সেই লিকুইড লাইনে যাবে আউটডোর ইউনিটে। বেস স্ট্রাকচারস কিভাবে থাকে, বেস স্ট্রাকচারটা সে সম্পর্কে একটু আইডিয়াটা নেওয়া ভালো। বেসমেন্ট যদি ঠিক মতো প্রপার ওয়েতে না করা হয় তাহলে ভাইব্রেশন হবে, ভাইব্রেশন হয়ে কম্পন হবে। এই কম্পন ভাইব্রেশনের কারণে সিস্টেমে লিকেজ দেখা দিবে, সাথে আবার সাউন্ড কাজ করবে, এবং অনাকাঙ্ক্ষিত শব্দ এখান থেকে আসবে। বেশ এই স্ট্রাকচারটা কিভাবে হবে সে সম্পর্কে একটা রাবার প্যাড ইউজ করতে হবে আউটডোর ইউনিটের বেসমেন্টে। রাবার অ্যান্টি ভাইব্রেশন প্যাড অর নেসেসারি টু অ্যাভয়েড ভাইব্রেশন, মানে যেন ভাইব্রেশন বা কম্পন না হয় সে সম্পর্কে মোটা আকারে রাবার প্যাড ইউজ করতে হবে। আর প্রোটেকশন, মানে তখন ডু নট রিমুভ প্যাকেজ ফ্রম কমিশনিং করার আগে এই প্যাকেজগুলো এগুলো ওপেন করা যাবে না, মানে কমিশনিং করার আগ পর্যন্ত। এরপরে নাম্বার 6 পাইপিং ইনস্টলেশন, মানে আমার 8টা প্রক্রিয়া ভাবে কাজটা করতে হবে। এটা 6 নম্বর হচ্ছে পাইপিং ইনস্টলেশন। কিভাবে করতে হবে? পাইপিং কাটিং, পাইপ কাটিং, মেজার দ্য extraction lengths of pipes, use the pipe cutter to cut the pipes. আমরা মেইন টুলস ইউজুয়াল নিয়েছি, এগুলো দিয়ে আমাদের ইউজ রিমুভ দ্য কপার বার্নস, স্ক্যাপার ইউজ করে বা রিমুভার ইউজ করে এগুলো দিয়ে আমরা পাইপগুলো মাপ মতো কেটে নিতে হবে। এরপরে সেটা পর্যায়ক্রমে আমাদের রিমুভার দিয়ে একে পরিষ্কার করে দিতে হবে। Scraper to remove the copper burns. Use sharp of oil return. ODU at drop high between ODU and IDU large than 20 meter. Install oil return every 10 meter in gas pipe. মানে এই তথ্যগুলো আসলে জেনে কাজ করলে মানে জিনিসটা খুব ভালো হবে। এই ক্ষেত্রে পাইপের যে শার্প বা অয়েল রিটার্ন কিভাবে ব্যান করতে হবে সে একটা আইডিয়া দেওয়া হলো। ডায়ামিটার, রেডিয়াস, হাইট এর ক্ষেত্রে কি পরিমাণ থাকবে তার একটা নমুনা এখানে দেখানো হইল। এরপরে পাইপ ইনসুলেশন পারপোজ, prevent condensate water added to the gas pipe, protect people from harm of high temperature, avoid energy loss। মানে কেন আমরা পাইপ ইনসুলেশন করব তার একটা উদ্দেশ্য বা পারপোজ গুলো হলো এইগুলো। এনার্জি লস কমানোর জন্য, তারপরে টেম্পারেচার হাই টেম্পারেচার থেকে বাঁচার জন্য, আর ওয়াটার অ্যাডেড টু দ্য গ্যাস পাইপ যেন অ্যাড হতে না পারে সে সম্পর্কে রক্ষা করার জন্য। অনেক এছাড়া অনেক পারপোজ আছে এই ইনসুলেশন করলে। আর ইনসুলেশন কিভাবে করতে হবে? ব্লক দ্য নজল অফ দ্য পাইপ when make a thickness of insulation material, মানে যে ডায়ার পাইপ আছে ইনসুলেশন ঠিক সেই ডায়ারই নিতে হবে। আর রং প্রসেস হচ্ছে যে পাইপ যে ইনসুলেশন করার আগে যে এই মাথা যেন উন্মুক্ত বিয়ার না থাকে সেগুলো খেয়াল রাখতে হবে। এখানে একটা ইনসুলেশন টেপ পেঁচে ইনসুলেশন পাইপের মধ্যে এঙ্গেজ করতে হবে। এটা হচ্ছে রাইট পদ্ধতি, এটা হচ্ছে রং পদ্ধতি। পাইপ ইনসুলেশন সম্পর্কে আরো কিছু পদ্ধতি আমরা দেখিনি, যে এই মাঝখানে করে ব্যান্ড করে ট্যাপ করে দিতে হবে, মানে এরকম ফেরাতে হবে, এরকম যেন না হয় রং পদ্ধতি। রাইট পদ্ধতি হচ্ছে দিস ইনসুলেশন
মানে প্রপার ভাবে এগুলি করে দিতে হবে। আর আরো কিছু পদ্ধতি আছে, মানে এই লিকুইড লাইন এবং গ্যাস লাইন পাইপ যেন একটু গ্যাপ না থাকে সে খেয়াল রাখতে হবে, যতটুকু এঙ্গেজ করা যায় এটি খেয়াল রাখতে হবে। অনেক ঘটনা আছে, এটা প্রতি একটু জেনে নিতে হবে, মানে রাইট পজিশন হচ্ছে দিস। আর আরো কিছু পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে এই পদ্ধতি আমরা অবলম্বন করব না, মানে এটা যে এরকম ট্যাপ করে দেওয়া যাবে না, চেষ্টা করতে হবে যেন যতটুকু এটা এভাবে করা ইজিলি করা যায় সে খেয়াল রাখতে হবে। আর পাইপ হ্যাঙ্গিং, পাইপটা কিভাবে আমরা হ্যাঙ্গিং করবো, ঝুলিয়ে দেব। The distance between the supports of the copper pipes, কি পরিমাণ ডায়ামিটার ডিস্টেন্স, এটা হচ্ছে less than 20, এর ক্ষেত্রে 1, 20 থেকে 40 1.5, আর এটা হচ্ছে greater than 40 জন্য 2। তাই এই পরিমাণ আমরা এইভাবে পাইপ কানেকশন। U-sharp bands of outdoor site must be installed horizontally, মানে কিভাবে কোনটা ভার্টিক্যালের জন্য এটা, হরিজন্টালের জন্য এইভাবে আমাদের ইউ ট্যাপ বা রিপ নেট বলা হয়, এগুলোরে যেভাবে আমরা ইনস্টল করব সেটা দেখে নিই। পাইপ কানেকশন প্রপার পদ্ধতি আছে, দিস আর রং পদ্ধতি, এভাবে করা যাবে না। আর পাইপটাকে এভাবে সুন্দর করে ভালোভাবে বসে ইনস্টল করে নিতে হবে, যেন এই মানে খুবই যেন এইভাবে না হয়। এই পাইপ কানেকশন এর পদ্ধতি বিভিন্নভাবে আমরা দেখি, অ্যাভয়েড করা ভালো। ইউ শেপড ব্রাঞ্চিং পাইপ, যার অপর নাম হচ্ছে রিপ নেট বলা হয়, অনেক সময় ওয়াই কানেক্টেড বলা হয়। বাঞ্চ যেগুলো আমরা ইউজ করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কানেকশন। এটা ম্যানুফ্যাকচারিং থেকে নিতে হবে, যে কোম্পানির এসে ইউজ করা হবে VRF সেই কোম্পানির নেওয়াটাই বেটার। তাহলে আমাদের প্রপারভাবে কাজ করবে। আর এটা হচ্ছে 500 or more, 500 or more, মানে এখানে আমাদের ইনডোর ইউনিট 2টা আর ইনডোর ইউনিট 1টি, এখান থেকে গিয়ে আমাদের চলে যাবে হচ্ছে রুমে। এরপরে পাইপ কানেকশনের আরো কিছু চিত্র আমরা দেখি, যে 500 মিলিমিটার গ্রেটার দেন, বেশি হলে তখন কিভাবে করতে হবে তার একটা চিত্র। এরপর পাইপ কানেকশন এভাবে আমরা করব না, যেগুলো রং পদ্ধতি অ্যাভয়েড করতে হবে। টু বাঞ্চ জয়েন্টস আর টু ক্লোজ, খুব কাছাকাছি দেওয়া যাবে না বাঞ্চ জয়েন্ট। আর এখানে হচ্ছে সার্ফ ব্যান্ড ইজ টু ক্লোজ টু ব্রাঞ্চ জয়েন্ট, এগুলো অ্যাভয়েড করে চলবো। আর পাইপ কানেকশনের ক্ষেত্রে রেফ্রিজারেন্ট পাইপিং কানেকশন মেথড হলো আইটেম, গ্যাস পাইপ এবং লিকুইড পাইপ, আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট, বাঞ্চ জয়েন্ট, 3টা আইটেম আছে এখানে। একটা হচ্ছে আউটডোর ইউনিট ওয়েল্ডিং করতে হবে, ইনডোর ইউনিট ফ্লারিং নাট দিয়ে জয়েন করতে হবে, আর বাঞ্চ জয়েন্ট হচ্ছে ওয়েল্ডিং। ইনডোর ইউনিটের ফ্লারিং নাটের মাধ্যমে করতে হবে, আর বাঞ্চ জয়েন্টের ক্ষেত্রে ওয়েল্ডিং অবশ্যই করতে হবে, আউটডোরে ওয়েল্ডিং অবশ্যই করতে হবে। এই হচ্ছে পাইপ কানেকশন, রেফ্রিজারেন্ট পাইপ কানেকশন মেথড পদ্ধতির মাধ্যমে করতে হবে। ওয়েল্ডিং এর ক্ষেত্রে যে ওয়েল্ডিং আমরা কিভাবে করব, নেভার ফ্লো অক্সিজেন দো পাইপিং অ্যাজ ড্রয়িং, সো ইটস অক্সিডেশন অ্যান্ড could easily lead to exposition and as such to extremely dangerous. যদি অক্সাইড হয় তাহলে পাইপের ভিতরে এই আকার এরকম কার্বন জমে যায়, যেটা পরবর্তীতে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আমি নাইট্রোজেন প্রেসারে করি তাহলে কি হবে, এরকম স্মুথ এবং মসৃণ এবং
এটা কর্তৃত্ব অংশ দেখানো হয়েছে যে ভিতরের অংশ এমন হবে আর ভিতরের অংশ এমন হবে যদি অক্সিজেন ওই জায়গায় যদি ফ্লো করা হয়। এটা খুব সাবধানতার সহিত এই কাজটা করতে হবে, যেহেতু কিছু ক্ষেত্রে আমরা প্ল্যানিং করতে হবে, কিছু দুই ক্ষেত্রে ওয়েল্ডিং করতে হবে। ওয়েল্ডিংটা মাস্ট ভালো করতে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। আর ওয়েল্ডিং এর আরো কিছুগুলো ওয়ে বা প্রসেস আছে। লেজেন্ডের জন্য কপার পাইপিং সিলেকশন, ব্রেস্ট নাইট্রোজেন কানেকশন, হ্যান্ড ভাল্ভ, প্রেসার রিডিউসিং ভাল্ভ, নাইট্রোজেন 1 2 3 4 5 6 ছয়টা পদ্ধতিতে এটা করতে হবে। 1 নাম্বার হচ্ছে কপার পাইপ, এটা হচ্ছে কপার পাইপিং। আর 2 হচ্ছে সেকশন ব্রেঞ্চ। তারপরে 6 হলো নাইট্রোজেন, নাইট্রোজেন কি পরিমাণ আছে এটা দেখাচ্ছে। আর 3 নম্বর হলো নাইট্রোজেন কানেকশন। 4 নম্বর হলো হ্যান্ড ভাল্ভ। আর 5 নম্বর হলো প্রেসার রিডিউসিং ভাল্ভ। নাইট্রোজেনের ক্ষেত্রে খুব সাবধানতা কাজ করতে হবে। এখানে কতগুলো রুল দেওয়া আছে। প্রেসার reducing valve to flow nitrogen the copper piping at 0.02 থেকে 0.03 mpm during oiling। মানে রুলগুলো একটু পর্যায়ক্রমে জেনে নিয়ে কাজটা করাতে হবে। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে যদি হয় নাইট্রোজেন ইজ নেসেসারি, কেন নাইট্রোজেন নেসেসারি যদি হয় সেক্ষেত্রে কপার যোগ অক্সিজেন হাই টেম্পারেচার কপার অক্সাইড তৈরি হয়ে যাবে, যেটা আমরা পূর্বে দেখছি যে ওই পাশে মানে কালো হয়ে যায়। কপার অক্সাইড ডিফিকাল্ট টু ক্লিন ইট, মানে পরিষ্কার করা কষ্ট। জ্যাম দ্য রেফ্রিজারেশন সিস্টেমস, মানে ওই কপার অক্সাইড তৈরি হলে কি হবে সে সম্পর্কে বলা হয়েছে। ড্যামেজ দ্য কম্প্রেসর, অবশেষে কম্প্রেসরটা ড্যামেজ হয়ে যাবে। মানে যদি ইনস্টলেশন যদি প্রপার ওয়েতে না হয় তাহলে এই প্রবলেমগুলো দেখা দিবে যে কম্প্রেসর ড্যামেজ হয়ে যাবে। আর ভিআরএফ ক্ষেত্রে বা রেফ্রিজারেশন সিস্টেমের ক্ষেত্রে সাধারণত কম্প্রেসর হচ্ছে হার্টের মতো কাজ করে, হৃৎপিণ্ডের ন্যায় কাজ করে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। ওয়েল্ডিং যেহেতু আমাদের দুই ক্ষেত্রে ওয়েল্ডিং করতে হবে, এক ক্ষেত্রে প্লারিং নাট টান দিতে হবে। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের অক্সিজেন অ্যাডেড হয় তাহলে কপার অক্সাইড তৈরি হবে। কপার অক্সাইড হলে কি হবে সেই সময় একটু ধারণা দেওয়া হলো। কপার অক্সাইড সেই ক্ষেত্রে ডিফিকাল্ট, এটা পরিষ্কার করা কঠিন, ভিতর থেকে পরিষ্কার করা যাবে না, যায় না। আর জ্যাম হয়ে যাবে, রেফ্রিজারেশন সিস্টেমে জ্যাম হবে, এক্সপানশন ডিভাইসের মাথায় গিয়ে জ্যাম হবে, পুরো সিস্টেমটা জ্যামের মধ্যে সে ঘুরপাক খাবে এবং অথবা প্রথম কয়েক বছর ভালো চলবে, এরপর পর্যায়ক্রমে আস্তে আস্তে এগুলো একটা ডিস্টার্ব দেখা দিবে। ওই জন্য ওয়েল্ডিংটা ভালোভাবে প্রপার পদ্ধতিতে করতে হবে। ড্যামেজ দ্য কম্প্রেসর, মানে অবশেষে গিয়ে এটা হবে আমাদের আউটপুট। এরপরে ফ্লাশিং করব। পারপোজ টু রিমুভ ডাস্ট, আদার পার্টিকেলস অ্যান্ড moisture which could causes compressor malfunction। মানে কেন করব? অনলি ইউজ নাইট্রোজেন ফর ফ্লাশিং, শুধুমাত্র নাইট্রোজেন দ্বারা ফ্লাশিং করতে হবে, অন্যভাবে অন্য কোনো ওয়ে অন্য কোনো রেফ্রিজারেন্ট দিয়ে করা যাবে না। এক্ষেত্রে এই লিকুইড পাইপ, গ্যাস পাইপ স্ট্রেট লাইন, এটা হচ্ছে গ্যাস পাইপ আর এটা হচ্ছে লিকুইড পাইপ। Indoor unit A, indoor unit B. Do not connect the indoor units. হ্যাঁ, এটা হচ্ছে ইনডোর ইউনিট কানেকশন করা যাবে না। আউটডোরের থেকে কি করতে হবে? নাইট্রোজেন গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হবে। খুবই সাবধানতার সাথে নাইট্রোজেন সিলিন্ডার গ্যাস ইউজ করা দরকার। আর ফ্লাশিং প্রসিডিউরগুলো আরও আছে এর মধ্যে। ফ্লাশিং দ্য পাইপ উইথ 0.5 MPa নাইট্রোজেন প্রেসার দিয়ে ফ্লাশিং করতে হবে। আর বেশ কিছু 6টা স্টেপ পর্যায়ক্রমে মনে রাখতে হবে। এখানে আফটার ফ্লাশিং সিল অল দ্য ওপেনিং, এগুলো শেষ হয়ে গেলে তখন ওপেনিংটা বন্ধ করে দিতে হবে। মানে এইগুলো একটু ভালো করে পড়ে নিয়ে তারপরে কাজটা অগ্রসর হতে হবে। আমরা একটা ভিডিও দেখে নিই এই ক্ষেত্রে
এক্ষেত্রে যেটা আছে ফ্লাশিং করার পদ্ধতির একটা ভিডিও আমাদের ইনডোর ইউনিট ইনস্টলেশন করা হবে। এরপরে নাইট্রোজেন প্রেসার রেগুলেটর ভালভের মাধ্যমে 0.5 MPa বা 71 psi পাউন্ড পার স্কোয়ার ইঞ্চে রাখতে হবে। এরপরে আমাদের যে কপার নাট দিয়ে ফ্লাশিং করার পরে তারপরে ওই সামনের অংশটারে আমাদের ধরে নিয়ে এরপর নাইট্রোজেনটা ওখান থেকে এইভাবে ফ্লাশিং করার পদ্ধতি বের করা হচ্ছে। এখন ফ্লাশ করার পরে তারপরে আমার ইনডোর ইউনিটে যে পার্টগুলো আছে এই সব লাইনগুলো আগে এক করে নিতে হবে সবগুলো। এই যে তিনটে 9টা ইনডোর ইউনিট থেকে একটা ব্রাঞ্চ থাকবে পাইপ ওয়েল, এখান থেকে নিয়ে লাস্টে গিয়ে তৃতীয় স্টেজে গিয়ে আমাদের আউটডোরের সাথে এটা স্থাপন করে নিতে হবে। এ হচ্ছে আমাদের ফ্লাশিং করার পদ্ধতি। একটা শর্ট ভিডিও দেখলাম, এই পদ্ধতি আমাদের ফ্লাশিং করে নিতে হবে। এরপরে গ্যাস টাইটনেস টেস্ট বা গ্যাস নিবিড়তা কীভাবে টাইট হয়েছে কিনা তার একটা টেস্ট করার অনেকগুলো ওয়ে আছে। এই ওয়েগুলো আমরা পর্যায়ক্রমে কেন করব সে সম্পর্কে আস্তে আস্তে আমরা জেনে নিব। এরপরে গ্যাস টাইট টেস্টের কতগুলো প্রেশার টেস্ট প্রসিডিউর কীভাবে করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ। লার্জ লিকেজ চেক 0.3 MPa more than 3 minutes। তারপর সেকেন্ড স্টেজে স্মল লিকেজ টেস্ট 1.5 MPa more than 3 minutes। থার্ড স্টেজ মাইক্রো লিকেজ চেক 4.0 MPa more than 24 hours। মানে যদি আমাদের লার্জ লিকেজ হয় সেক্ষেত্রে 3 মিনিটস, স্মলের জন্য 10 মিনিটস এবং ছোট আকারের লিকেজ হলে সেক্ষেত্রে 24 আওয়ার্স 24 ঘন্টা এগুলো করতে হবে। চেক ফর মাইক্রো লিকেজ if then 1 degree centigrade difference the temperature there will be 0.01 MPa difference in pressure correcting formula। মানে একটা ফর্মুলার মাধ্যমে কত অ্যাকচুয়াল ভ্যালু প্রেশার when flushing charging plus current temperature minus temperature when finish charging into 0.01 MPa। মানে এই ক্যালকুলেশন করে এই আমাদের লিক টেস্ট করে নিতে হবে। মানে টাইটনেস, মানে একটা এক্সাম্পল আমরা দেখি, যদি টেম্পারেচার যদি নাইট্রোজেন চার্জিং এর ক্ষেত্রে 24 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, যদি প্রেশার পয়েন্ট চার্জিং যদি 3.8 MPa হয়, যেহেতু আমরা যে সূত্র দেখিয়েছি সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাচ্ছি। টেম্পারেচার আফটার 24 আওয়ার্স হয় 22 ডিগ্রি সেন্টিগ্রেড, নাইট্রোজেন প্রেশার আফটার 24 আওয়ার্স দেখা হয়, তাহলে যেটা আমরা যে সূত্র অনুসারে এগুলো মানগুলো বসিয়ে শেষ পর্যন্ত 3.78 MPa। If the actual pressure after 24 hours is lower than 3.78 MPa, you need to check leakage। তখন এটা চেক করতে হবে লিকেজ আছে। এরপর লাস্টে গিয়ে হচ্ছে ফ্লাশিং করবো ভ্যাকুয়াম বা বায়ুশূন্য করা। বায়ুশূন্য করার পদ্ধতিগুলো আমাদের প্রসিডিউরগুলো একটু জেনে নেই। এখানে যে কটা স্টেজ আছে, কানেক্ট টু দ্য ভ্যাকুয়াম পাম্প, ভ্যাকুয়াম দ্য সিস্টেম অ্যাট লিস্ট 2 hours, 2 ঘন্টা ভ্যাকুয়াম সিস্টেম করতে হবে। ফাইন ভ্যাকুয়াম টু minus 0.1 MPa, কন্টিনিউ ভ্যাকুয়ামিং ফর 2 hours, stop vacuuming after 1 hour, check the pressure gauge। তারপরে 1 ঘন্টা পরে চেক করতে হবে যে প্রেশার গেজের যে ভ্যাকুয়াম করা হয়েছে সেটা ঠিক মতো আছে কিনা দেখে নিতে হবে। এরপরে ভ্যাকুয়াম করার ডায়াগ্রাম ভ্যাকুয়াম পাম্প, তারপরে হোস পাইপের মাধ্যমে আমাদের গেজ ম্যানিফোল্ডের মাধ্যমে এইগুলো সংযোগ করে নিতে হবে, প্রেশার গেজ বা গেজ ম্যানিফোল্ড এই ইউনিটের মাধ্যমে এইভাবে কানেকশন করে নিতে হবে। এর লাস্টে গিয়ে ইনসুলেশন পারপোজ, এর উদ্দেশ্য টু ইনশিওর ইউনিট পারফর্মস অ্যান্ড কম্প্রেসার
life span. Represent piping insulation should close cell from of B1 fire resistance. মানে আমরা ইনসুলেশন কিভাবে ইউজ করব, কি কি নেব সেই সম্পর্কে আমরা পূর্বে একটু জেনে নিয়েছি। এটা হচ্ছে 15, 20, 20 আর 25। যদি হিউমিডিটি 80% এর উপরে হয়, মানে গ্রেটার দেন, তো লেস দেন 80% এর নিচে হলে 15, 20, আর 80% হলে উপরে হলে সেটা হচ্ছে 20, 25 এর ক্ষেত্রে। আর ইনসুলেশনের আরো কতগুলো ইনসুলেশন জয়েন্ট ইনসুলেশন আছে, ওইগুলো আমরা দেখে নেব। আর চার্জিং রেফ্রিজারেন্ট, সর্বশেষে রেফ্রিজারেন্ট চার্জ করব, কাজ করা হচ্ছে কি প্রসিডিওর গুলো আছে সেই প্রসিডিওর গুলো আমরা একটু পর্যায়ক্রমে দেখে নিই। যে ক্যালকুলেট নেসেসারি অ্যামাউন্ট অফ অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট অ্যাকর্ডিং টু ডায়ামিটার এন্ড লেন্থ অফ লিকুইড 5, মানে ঠিক মতো আছে কিনা সেক্ষেত্রে নিয়ে আমাদের এই পর্যায়ক্রমে তারপর এই কাজটা সমাধান করতে হবে। আর চার্জিং রেফ্রিজারেন্টের ক্ষেত্রে লিকুইড সাইড পাইপ মিলিমিটারে, additional refrigerant charge per meter of equivalent length of piping kg তে। যদি ডায়ামিটার 6.35 হয় সেক্ষেত্রে 0.022 kg, আর যদি ডায়ামিটার যদি 9.53 হয় সেক্ষেত্রে 0.057 kg, ডায়ামিটার যদি 28.6 হয় সেক্ষেত্রে হচ্ছে 0.680 kg। অ্যাডিশনাল রেফ্রিজারেন্ট চার্জ কেজিতে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে L1, এই ডায়া এর সঙ্গে পর্যায়ক্রমে গেলে সব গুণ করে হয় L1 to L8, এই পর্যায়ক্রমে এগুলো আমাদের বের করে নিতে হবে। এরপর ড্রেন লাইন পাইপিং, সিলেক্ট স্টেপস, কি পদ্ধতিতে করতে হবে সে একটা নমুনা দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে। হরিজন্টাল ড্রেন পাইপ ডায়ামিটারস, এক্ষেত্রে পিভিসি পাইপিং এর জন্য PVC 25, PVC 32, PVC 40, PVC 50 and PVC 630। নমিনাল ডায়ামিটার মিলিমিটারে 25, 32, 40, 50, 63। আর ক্যাপাসিটি, এই কাজগুলো খুবই মানে সাবধানের সহিত করলে তাহলে একটা প্লান্টের লাইফ দীর্ঘদিন পাবে। আর ড্রেন লাইন পাইপিং এর ক্ষেত্রে সাবধানতা কতগুলো অবলম্বন করতে হবে। দি স্লোপ অফ মেইন ড্রেন পাইপিং মাস্ট বি বিগার দেন 1%, মানে বিগার দেন 1%, ঢালু রাখতে হবে। এক্সস্ট আউটলেট কনডেন্সড 5, মানে আউটলেটের সাথে ড্রেনেজ পাইপের সঙ্গে আমি যে ড্রেন লাইন সেট করব 1% কি করতে হবে, স্লোপ রাখতে হবে, ঢালু রাখতে হবে, যেন পানিটা যেতে যেন কোনো বাধাগ্রস্ত না হয়। এরকম ABCDE পর্যন্ত কতগুলো রুলস আছে এগুলো আমাদের জানাতে হবে। নেক্সট স্লাইডে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। এরপর ড্রেন পাইপিং, মানে এটা আমার চিত্র দেখানো হয়েছে যে কিভাবে করতে হবে, সে মানে এই প্রক্রিয়া অবলম্বন করে ড্রেন পাইপিং করতে হবে। এরপরে আমাদের একটা ইউনিট আছে যে এটা ডাক্টিং টাইপ এসি যদি হয় সেক্ষেত্রে কেমন হবে। ড্রেন পাইপটা মেইন ড্রেন পাইপ এর সঙ্গে আরো কতগুলো আসবে সেগুলো আমাদের প্লাগ করে নিতে হবে। আর রং পদ্ধতি, রাইট পদ্ধতি এর মধ্যে আছে, এটা খেয়াল রাখতে হবে। এরপরে আছে ড্রেন পাইপের আরো কিছুগুলো গ্যাস ব্যাগ, গ্যাপ টু বিগ, মানে এগুলো অবলম্বন করতে হবে। প্রপার ভাবে ড্রেন পাইপ এইভাবে করা যাবে না, মানে ইউট্যাপ ইউজ করে করতে হবে। এটা হচ্ছে রং পদ্ধতি, টি জয়েন্টের মধ্যে না করাটা বেটার। এটা হচ্ছে রাইট পদ্ধতি। ড্রেন পাইপ ঠিক মতো হয় কিনা সে দেখে নিতে হবে। অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা গেলে বোঝাই দিতে হবে। আর ড্রেন পাইপিং ইনসুলেশন পদ্ধতি, এটাও ইনসুলেশন করে নিতে হবে যেন ঘামে না যায়। এরপরে ব্লুটুথ মডিউল ইনস্টলেশন, মানে যেহেতু আমরা কানেক্ট করব মানে লেটেস্ট প্রযুক্তি, সেক্ষেত্রে ব্লুটুথের মাধ্যমে কিভাবে কাজ করে সেটা একটু আমরা
মানে কানেকশন পদ্ধতি দেখে নেই। এবার অনেক কিছু পার্ট আছে, 1 2 3 4 চারটে পার্ট আছে, 5 এই পর্যায়ক্রমে এগুলো আমরা জানবো। আর লাস্ট হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং নাম্বার 7, আর একটা আছে ফিল্ড সেটিংস। এই ইনস্টলেশন চলছে এখনো 7 পর্যন্ত। ওয়ারিং লেআউটের একটা চিত্র আমরা দেখি যে ওয়ারিংটা ইলেকট্রিক্যাল ওয়ারিং কিভাবে হবে সেই সম্পর্কে আমরা আইডিয়া নেই। পাওয়ার সাপ্লাই ওয়ারিং, বেসিক রিকোয়ারমেন্ট কি ভাবে থাকবে, ভোল্টেজ, independent capacity of power device in large enough oil and the reliable PA line, এগুলো আমাদের একটু নিতে হবে। পাওয়ার সাপ্লাই ওয়ারিং এর একটা নমুনা, আউটডোর ইউনিট 1, আউটডোর ইউনিট 2, আউটডোর ইউনিট 3, মানে সার্কিট ব্রেকার পৃথক দিতে হবে। এটা হচ্ছে 1 এর জন্য এক ধরনের একটা, 2 এর জন্য একটা, 3 এর জন্য একটা। এটা হচ্ছে মেইন সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। মেইন থেকে আসবে একটা ইউনিটের জন্য পৃথক ইউজ করতে হবে সার্কিট ব্রেকার। আর এনশিওর করতে হবে আর্থিং মাস্ট বি এনশিওর করতে হবে যে আর্থিং ঠিক মতো আছে। আর পাওয়ার সাপ্লাই ওয়ারিং একটা আমরা দেখিনি, কেবল টাই ইউজ করতে হবে, পাওয়ার কেবল, কানেকশন ওয়্যার, ডো নট কাট কেবল টাই, কেবলটাকে কাটা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। এরপরে পাওয়ার সাপ্লাই ওয়ারিং ফর হাই পাওয়ার লিঙ্ক কমিউনিকেশন, কমিউনিকেশনের মাধ্যমে কীভাবে করা হয় সেটা আইডিয়া নিলাম। পাওয়ার সাপ্লাই ওয়ারিং ফর PQE কমিউনিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু জানতে হবে। আর নেক্সট স্লাইডে এটা ডিটেলস আলোচনা করব। পাওয়ার সাপ্লাই PQ কমিউনিকেশন, আর প্রশ্ন আসতে পারে যে PQ কমিউনিকেশন বা PQE কমিউনিকেশন সিস্টেমটা কি, এটা একটু জেনে নিতে হবে। পাওয়ার সাপ্লাই ওয়ারিং আমরা আরো কিছু জানবো ডিটেলস এখান থেকে। কমিউনিকেশন ওয়ারিং টাইপস, মানে কি পরিমাণ আমরা কেবল ইউজ করব, কেবল টাইপস, কেবল ডায়ামিটার কত হবে, কমিউনিকেশন লেন্থ কত হবে, মডেল নাম্বার যদি এটা ইউজ করা হয়, যেমন V8 প্লাস V6 এর জন্য এই মডেল অল V8 মানে একটা এক্সাম্পল ধরা হয়েছে যে এই মডেলটা মার্কেটে আছে, সেই ক্ষেত্রে কি পরিমাণ কেবল ইউজ করব কমিউনিকেশনের জন্য। PQE প্লাস ইউনিফাইড পাওয়ার সাপ্লাই, এখান থেকে আমাদের কি পরিমাণ কেবল টাইপ কেমন হবে এই সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। এই সারা আরো কিছু M1 এবং M2 হাইপার লিঙ্ক কমিউনিকেশন ওয়ারিং, এখান থেকে আরো কিছু আমাদের আইডিয়া নিতে হবে একই রকম প্রায়। আর হাইপার লিঙ্ক কমিউনিকেশনের ক্ষেত্রে মাস্টার ODU আউটডোর ইউনিট, IDU ইনডোর ইউনিট, 2 3 4 5 6 এরকম করে আমাদের বিভিন্ন, একটা আউটডোর থাকবে, অনেকগুলো ইনডোর ইউনিট এখানে ইউজ থাকবে। অনলি 10 ইনডোর ইউনিটস, নো রিপেয়ার, মাস্ট M1 to M2 থাকবে। রিং কানেকশন আমরা দেখলাম। এরপরে টি কানেকশন, মানে কানেকশনের আবার বিভিন্ন পদ্ধতি আছে, রিং কানেকশন, টি কানেকশন, সংযোগ পদ্ধতি। মাস্টার আউটডোর কমিউনিকেশন ওয়ারিং টার্মিনালস কানেকশনগুলো কোথায় যাবে সেটা সম্পর্কে একটু XYE PQE M1 M2 ও H1 H2, এই XYE PQE connection between indoor unit and master outdoor unit, মানে PQE পরে একটু সংক্ষেপে বোঝানো হয়েছে। মাস্টার আউটডোর ইউনিট অ্যান্ড সলভ আউটডোর কমিউনিকেশন ওয়ারিং, H1 H2 H1 H2 H1 H2, মানে পর্যায়ক্রমে সলভ ইউনিট এগুলি নিয়ে কানেকশন করতে হবে। আর XYE কমিউনিকেশন ওয়ারিং কীভাবে করতে হবে, XYE কমিউনিকেশন। আর পাওয়ার কমিউনিকেশন ওয়ারিং কীভাবে করতে হবে, পাওয়ার কমিউনিকেশন ওয়ারিং
এর একটা চিত্র এখানে দেখানো হয়েছে। পাওয়ার মিটার কমিউনিকেশন ওয়্যারিং, ডিজিটাল এনার্জি মিটার ওয়্যারিং মেথডস, মানে ডিজিটাল এনার্জি মিটার কিভাবে সংযোগটা দিতে হবে সে সম্পর্কে একটা চিত্র দেখানো হলো। পাওয়ার মিটার কমিউনিকেশন ওয়্যারিং এর ব্লক ডায়াগ্রাম ABC, এরপরে নর্থ ইস্ট কমিউনিকেশন ওয়্যারিং, এটি সাবধানতা অবলম্বন করতে হবে তার একটা চিত্র। এরপরে লাস্ট হচ্ছে নাম্বার 8, ইনস্টলেশনের মধ্যে এইগুলোই আছে। ফিল্ড সেটিংস, অপশনাল সেটিং, টেস্ট টু কমিউনিকেশন মেথডস। এখন আমরা ইনস্টলেশন হয়ে গেছে, এখন কমিশনিং করব। কমিশনিং পদ্ধতি কি কি হয়? মেনু সেটিংস, ব্লুটুথ মডিউল অ্যান্ড সেলফোন, ব্লুটুথ or cell phone, cloud control, testing function under developing। এগুলো হচ্ছে আমাদের কমিশনিং এর পদ্ধতিগুলো এইগুলো। কমিশনিং এখন আমাদের ইনস্টলেশন হয়ে গেছে, আর কমিশনিং করার স্টেপ প্রথম হচ্ছে মেনু ফাংশন, মানে ব্লুটুথ সেটিং এর মাধ্যমে এই ফাংশনগুলো প্রেস করে করে এই লাস্টে কনফার্ম NXY এগুলো কনফার্ম করে নিতে হবে। এই থেকে আউটডোর ইউনিট থেকে এগুলো করতে হবে। আর পার্ট 2-তে গিয়ে আমাদের টেস্ট অ্যান্ড কমিশনিং ঠিক আছে কিনা, পিসিবি বোর্ড ইন্টেলিজেন্ট টেস্টিং, পিসিবি বোর্ডের মাধ্যমে পাওয়ার অন, এগুলো পর্যায়ক্রমে কতটুকু পার সেকেন্ড এগুলো ওকে চাপতে হবে। সেটিং প্রোটোকল পর্যায়ক্রমে এগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। মেনু সেটিং অপশন 2, মানে কোনটার সঙ্গে কোনটা আছে সেটা জেনে নিতে হবে। মেনু সেটিং স্টেপ 5, অটো টেস্টিং। অটো টেস্টিং এর জন্য কি কি অবলম্বন করতে হবে তার একটা আইডিয়া। এরপরে ব্লুটুথ মডিউল কানেকশন, তাহলে এই কিউআর ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য এবং iOS এর জন্য আলাদা কিউআর আছে, এখান থেকে এটা ডাউনলোড করে নিতে হবে। এরপরে ব্লুটুথ মডিউল কানেকশন, মানে এটা তো লেটেস্ট টাইপ, এই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে। পিসিবি বোর্ডে মানে বিভিন্ন ধরনের এখানে কি কোনটার কি সম্পর্কে ইউএসবি পোর্ট, কানেকশন টু পিসিবি পোর্ট। এরপর ব্লুটুথ মডিউল কানেকশনের ক্ষেত্রে থাকবে মানে ইন্টেলিজেন্ট, মানে লেটেস্ট টাইপের আউটডোর ইউনিট পিসিবি বোর্ড, ব্লুটুথ টুলস কি কি থাকে সেই সম্পর্কে নিয়ে ইনস্টল করে নিতে হবে। ইন্টেলিজেন্ট সেটিংস এর ক্ষেত্রে পর্যায়ক্রমে এগুলো কিট কানেকশনগুলো আমাদের আলাদা আলাদা পাওয়া যায়, এগুলো নিয়ে সেট করে নিতে হবে বা এগুলোর সঙ্গে সেটিং করাই থাকে। এগুলো শুধু ইনস্টল বা পর্যায়ক্রমে ফাংশনগুলো রান করাতে হবে। বাটন ফাংশন, মানে কোনটার কোন বাটনের জন্য কি ফাংশন সে সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে। SW5 মেনু, SW5 যেখানে আছে আপ, ওকে, ডাউন মেনু, SW5, SW4, SW3, SW6। SW6 মেনু হচ্ছে ওকে, মানে কনফার্ম টু এন্টার। স্পেসিফাইড মেনু মুড, মানে এটা হচ্ছে এই যে SW6, SW3, SW4, SW5। SW5 এর মধ্যে আছে মেনু, এন্টার, এক্সিট মেনু, মুড অর ব্যাক টু প্রিভিয়াস মেনু। এখান থেকে আমাদের একটু রিড করে নিতে হবে। ফাংশন অফ ডিসপ্লে, ডিসপ্লে 1, ডিসপ্লে 2, কোন ডিসপ্লে কোন ফাংশন কাজ করবে। প্রোগ্রামটা সাধারণত সাবধানের সাথে করতে হবে, মানে এক্সপার্ট ছাড়াই বলে না করাটাই উচিত। মানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার বা অভিজ্ঞ টেকনিশিয়ান গিয়ে এটা সেটিং করে নিতে হবে। পিসিবি বোর্ড বাটন অ্যান্ড ফাংশন, মানে কোনটা কিভাবে ফাংশন থাকে সেটা ডাউন করার জন্য এবার ওকে দিলে মোটামুটি ওই ফাংশনটা কাজ করবে আর কি। এবার যদি আরো আমাদের ডাউন আপ করতে হয় এক্ষেত্রে ওকে, মানে এইভাবে আমাদের মেনু লিস্ট অফ ডিসক্রিপশনস, মানে NON1
এবার ডেসক্রিপশন দেওয়া আছে হিস্টোরি 0 হলে হিস্টোরি এরর ক্লিনিং হিস্টোরি এটা V8 মডেলের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে এলজির জন্য ভিন্ন হবে স্যামসাং এর ভিন্ন হবে একটু খেয়াল রাখতে হবে যে সবগুলো ডেসক্রিপশন একরকম হবে না কিছু কিছু ক্ষেত্রে মিল থাকবে তারপরে যেটা আছে সেটা থেকে এটা করতে হবে মেনু এবং ডেসক্রিপশন N2 এর জন্য বেশ কিছু আছে যে স্পেসিফিক মেনু মোড মানে এইগুলো শো করবে এখান থেকে মানে প্রবলেম কোনটা হচ্ছে সেখান থেকে নিয়ে এটা মানে প্রবলেমগুলো অ্যাড্রেস বা সলভ করতে হবে আর কি মানে এটা আছে একটা বিভিন্ন ধরনের সিগন্যাল দেখা দেবে সিগন্যাল থেকে 14 তে কি হবে 15 তে কি হবে যদি 35 বা 34 শো করে EEVD পজিশন মানে এই ক্ষেত্রে কোনটা কাজ করতে হবে সেটা বলে দিবে এইভাবে নিয়ে প্রায় এখানে আছে 49টার মতো 50 51 55 হ্যাঁ 55টা আইটেম আছে এবং শেষে এন্ড আর নো রেজাল্ট এগুলো যেমন দেখি চেক লিস্ট অফ ডেসক্রিপশনস মানে এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে তারপরও আমরা একটু আইডিয়া নিয়ে নিই টেস্ট টার্গেট টু TE ভ্যালু at a high pressure vent saturation temperature target TC value এবার সিস্টেম রানিং প্যারামিটারস কুলিং এর জন্য নরমাল অপারেটিং প্যারামিটারস অফ রেফ্রিজারেন্ট সিস্টেমস আউটডোর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার discharge temperature, discharge superheat, discharge pressure and suction pressure, DC bus compressor current, DC bus compressor, brushless DC motor থাকে ইনভার্টার টাইপ এয়ার কন্ডিশনার বা VRF সিস্টেমে এই জন্য DC বাস কম্প্রেসরের কারেন্টের মান A আর এটা হচ্ছে ডিগ্রি টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড আর ডিসচার্জ প্রেসার হবে MPa লেস এটা হচ্ছে লেস দেন 10 এর জন্য ডিসচার্জ টেম্পারেচার হবে 60 থেকে 76 ডিসচার্জ সুপারহিট হবে 17 থেকে 30 ডিসচার্জ প্রেসার হবে 2.3 থেকে 2.8 এই চারটা একটু দরকার সাকশন প্রেসার হবে 0.6 থেকে 0.7 অ্যাম্পিয়ার নেবে 9 থেকে 32 আর যদি 10 থেকে 26 হয় আউটডোর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এর ক্ষেত্রে এটা হচ্ছে লেস দেন 10 আর 10 থেকে 26 থেকে 31 থেকে 41 হচ্ছে গ্রেটার দেন এর উপরে গেলে তখন এর কি পরিমাণ টানবে টনেজ ক্যাপাসিটি এখন যদি আমাদের 26 মধ্যে হয় তাহলে এক্ষেত্রে ডিসচার্জ সুপারহিট এক্ষেত্রে আমাদের দেখাবে 17 থেকে 33 এবং প্রেশার দেখাবে হচ্ছে 2.3 থেকে 2.8 সাকশন প্রেশার হবে হচ্ছে 0.7 থেকে 0.9 আর অ্যাম্পিয়ার টানবে হচ্ছে 11 থেকে 38 আর যদি 41 এর উপরে যায় মানে ক্যাপাসিটি সেক্ষেত্রে হবে ডিসচার্জ টেম্পারেচার হবে 69.92 ডিগ্রি সেন্টিগ্রেড ডিসচার্জ সুপারহিট হবে হচ্ছে 10 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস আর প্রেসার হবে 3.1 থেকে 4.1 MPa আর সাকশন প্রেসার হবে 1.2 থেকে 1.4 MPa এবং কারেন্ট দেখাবে 20 থেকে 46 অ্যাম্পিয়ারের মধ্যে এই হচ্ছে একটা রেঞ্জ সিস্টেম প্যারামিটারস আর হিটিং এর ক্ষেত্রে আবার কেমন হয় এটাকে দেখে নেই হচ্ছে আউটডোর টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড ডিসচার্জ টেম্পারেচার ডিসচার্জ সুপারহিট ডিসচার্জ প্রেসার আর ব্যাক টু দ্য গ্যাস প্রেসার MPa আর DC ব্রাশ কম্প্রেসর কারেন্ট অ্যাম্পিয়ার less than -10 -10 এর নিচে গেলে -10 থেকে 10 0 to 5 5 to 10 10 to 17 and greater than 17 এর উপরে গেলে সেক্ষেত্রে কত হবে 17 উপরে বা 17 জন্য হবে হচ্ছে
টেম্পারেচার হবে 63 থেকে 82 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিসচার্জ সুপারহিট হবে 14 থেকে 33, আর ডিসচার্জ প্রেশার হবে 2.3 থেকে 3.2, ব্যাক টু গ্যাস প্রেশার 0.5 থেকে 1.3, আর সেক্ষেত্রে কারেন্ট নিয়ে বসে 18 থেকে 42। যদি এই রেঞ্জে চলে তাহলে ঠিক আছে। তো আমাকে প্রথম খেয়াল রাখতে হবে যে আমার ওয়েল্ডিংটা যেন নাইট্রোজেন সহ হয়, এটা খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ। এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, ইমেল করবেন। আর সেশনটি পুনরায় দেখতে ভিজিট ইউটিউব লিঙ্ক আছে এখানে, ইউটিউবে পুনরায় দেখা যাবে। এই হচ্ছে আমাদের ভিআরএফ এসি ইনস্টলেশন এন্ড কমিশনিং এর সংক্ষিপ্ত একটা ধারণা, মানে একটা এসি আমরা কল্পনা করে নিয়ে আসি, এই আর কি।